নমস্কার, গল্প শোনো গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্প শোনো গল্পের আজকের নিবেদন আবির খানের লেখা অন্ধকার। কেমন টিউটর রেখেছ আম্মু? পড়াতে এসে দেখো মোবাইল নিয়ে ব্যস্ত। যদি স্টুডেন্ট রেখে ফোনে মনোযোগ থাকে তাহলে শিখাবে কি? শুধু শুধু এতগুলি টাকা দাও। পাশের রুমে এমন কথা শুনে আমি চমকালাম। হাতের ফোনটা টেবিলে রেখে শোনার চেষ্টা করছিলাম এরপর কি বলছে। কণ্ঠটা এই বাসায় অপরিচিত একদম। এই বাসায় 1.5 মাস ধরে টিউশনি করছি, কিন্তু এরকম আওয়াজের কোনো মানুষ দেখিনি। কথার মধ্যে প্রচণ্ড রাগ। বোঝা যাচ্ছে আন্টি কিছুটা নরম স্বরে বলতে লাগলো, এতদিন পরে বাসায় আসছিস, ওইদিকে কেন তাকাচ্ছিস বলতো? সাথে সাথে একটু মেজাজের সাথে ছেলেটা উত্তর দিল, মাইনে দিয়ে টিউটর রেখেছ না? তাহলে ঠিকঠাক পড়াচ্ছে কি না এগুলো খেয়াল করবে না? তারপর কোনো আওয়াজ শুনলাম না, হয়তো ভেতরের রুমে চলে গেছে। আমি ভাবলাম আন্টি কিছু বলবে, কিন্তু তিনি আমার সম্পর্কে পজিটিভ কিছু বলল না। এই রুমে জানালার পাশ দিয়ে অন্য রুমে যেতে হয়। উনি হয়তো পেছন থেকে আমাকে দেখে ফেলেছে। আমার অজান্তেই খারাপ লাগতে লাগলো। চোখ ঝাপসা হয়ে আসছিল বারবার। আমার স্টুডেন্ট ইয়াসের দিকে তাকিয়ে আছে। ক্লাস 9-এ পড়েছে। কোনো কিছুই তার বুঝার বাইরে না। আমি বুঝতে পারছিলাম না এখন আমার কি বলা উচিত। ইয়াসকে এই কদিন টাকার চুক্তিতে পড়ায়নি। আমার সামনে ফাইনাল ইয়ারের পরীক্ষা, তারপরেও আমি ওকে এত সময় দিচ্ছি। এখন টাকার প্রসঙ্গ আসছে যেহেতু, তাহলে এই টিউশনি ছেড়ে দেব। হাত মুঠ করে আস্তে আস্তে আমি উঠে দাঁড়ালাম। বাম দিকে আন্টির রুমে যেতেই আচমকা ঝাপসা চোখে কাউকে সামনে দেখে সরে দাঁড়ালাম। আমার সাথে সাথে ছেলেটাও থেমে গেল। শার্টের বোতাম লাগাতে লাগাতে রুম থেকে বের হচ্ছিল। আমাকে দেখে থামল কেন বুঝতে পারলাম না। চোখ নিচু করে অপেক্ষা করছিলাম সে চলে যায় কিনা, কিন্তু গেল না। উল্টে আমার এপাশ ওপাশ কিছুক্ষণ ঘুরে বলে উঠল, প্রিলি তুমি এখানে? আমি এবার একটা পরিচিত স্বরের সন্ধান পেলাম। চমকে উঠে তার চেহারার দিকে তাকিয়েই আমি শিউরে উঠলাম। অস্পষ্টতায় ভেতরের শব্দটায় উচ্চারণ হলো, তিয়াস। একটু একটু সরে গিয়ে পেছনের দিকে তাকিয়ে কিছু না বলে আন্টির রুমে চলে গেলাম। গিয়ে বলে আসলাম, এই টিউশনি আমার করা সম্ভব হচ্ছে না। আন্টির প্রশ্নবদ্ধতা এটাও বলেছিল, তার বড় ছেলের কথা শুনে ছেড়ে দিচ্ছি কিনা। আমি এই প্রসঙ্গ এড়িয়ে নিজের পরীক্ষার বাহানায় কোনো রকম চলে আসলাম। আন্টির কোনো কথায় পাত্তা দিলাম না। আবার তিয়াস পেছন থেকে কিছু বলতে চাচ্ছিল, সেটাও শুনলাম না। রাস্তা দিয়ে হাঁটছিলাম আর বারবার কপালের মিহি ঘামগুলি ওড়না দিয়ে মুছে দেওয়ার বৃথা চেষ্টা করছিলাম। ঠিক তিয়াসের মতো রুমে এসে ব্যাগটা রেখে বিছানার ওপর সোজা হয়ে কিছুক্ষণ শুয়ে রইলাম। উপরে ফ্যানের সাথে মাথাটাও চক্রাকারে ঘুরছে। এতদিনে ওই বাড়িতে আছি, অথচ আমি কোনোভাবেই বুঝতে পারিনি ওটা তিয়াসের পরিবার। জানলে কখনোই আমি ওই বাড়িতে পা রাখতাম না। আমি ওই পরিবারকে 1.5 মাসে চিনেছি এবং জেনেছি। শুধুমাত্র তিয়াসকে বহু বছর ধরে চিনতাম আগে থেকে। তখন তার বাবা মা পরিবার সম্পর্কে জানতাম না, জানতেও চাইনি। সে একটু শোধরায়নি। না হলে টিউটরকে পাশের রুমে রেখে এরকম ব্যবহার কি করে সম্ভব? ওই দিকে তিয়াস অপেক্ষা যাবৎ
ফোন চালানো নিয়ে বাজে বাজে কথা বলছিল। এই জন্য প্রিলি টিউশন ছেড়ে দেওয়ার জন্য তখন তার মায়ের রুমে যায়নি তো। তিয়াস তাড়াহুড়ো করে বের হতেই দেখল তার মা তার সামনে। তাকে দেখেই উনি বললেন, চলে আয়। আর শোন, তুই আসছিস যেহেতু আজ থেকে ইয়াসকে পড়াবি। তিয়াস বিড়বিড় করে বলল, তার মানে প্রিলি টিউশন ছেড়ে দিয়েছে? তিয়াসের মা কিছুটা অবাক হয়ে বলল, কিরে প্রিলিকে? লিয়ার কথা বলছিস? তিয়াস অপ্রস্তুত হয়ে বলল, প্রিলিয়া থেকে আমি প্লি বলছি আর তুমি লিয়া বলছো, একই তো কথা। এবার তিয়াসের মা রোজিনা বলল, ছাড়বো না তো। ছাড়বে না তো কি করবে? এভাবে বললে কেউ সে এসে টাইম ধরে 1-8 ঘন্টা পড়ায় না, বুঝলি? তোর ভাই যে গাধা, ওর বসে সব পড়া শিখায়, তারপরে যায়। এত সময় কি করবে বলতো? তাই ফাঁকে ফাঁকে একটু ফোন চালাতো। 1 মাসের পড়ানোতে ইয়াসের দ্বিতীয় সাময়িকের রেজাল্ট কত ভালো হয়েছে জানিস? কালকে রেজাল্ট লিস্ট আনলাম। তিয়াসের চোখ দুটো বন্ধ করে মাথায় হাত রেখে বলল, আমাকে আগে জানানো উচিত ছিল না? আমি কি জানি নতুন টিউটর নিয়েছো? তাছাড়া এই মেয়ে আসছে জানলে বিশ্বাস করো, না পড়াইয়া শুধু মোবাইল চালালেও আমি চলে যাওয়ার কথা বলতাম না। উল্টে আমার পক্ষ থেকে বেশি বেতন দিয়া বলতাম, বছর বছর ওকেই রাখো। তিয়াসের মা ছেলের দিকে তাকিয়ে বলল, লিওকে আগের থেকে চিনতিস নাকি? দেখে ভালো লেগেছে? তিয়াস আর চোখে আর তার মায়ের দিকে তাকিয়ে একটু মিটমিটিয়ে হেসে সেখান থেকে চলে গেল। তিনি ছেলের এমন হাসিতে ধরে নিলেন লিওকে দেখার পরে ভালো লেগে গেল। তিয়াসের মা রোজিনা কয়েকদিনে লিয়াকে খুব পছন্দ করেন। শ্যামলার মধ্যে উজ্জ্বল গায়ের রং, লিয়ার চোখ দুটো যেন শুধু মায়া দিয়েই সৃষ্টি হয়েছে। সে আহামরি সুন্দরী নয়, কিন্তু সিমসাম গড়ন আর মিষ্টিভাষী আচরণেই না চাইলেও যে কেউ মায়ায় পড়ে যাবে। প্রিলিয়া নামটা ওনার কাছে কঠিন মনে হয় বলেই তিনি শেষের দিকের সহজ উচ্চারণ করে শুধু লিয়া বলেই ডাকেন। লিয়া ডাকতে ডাকতে এখন প্রিলিয়ার পুরো নামটাই ভুলে গেছে। এমনিতেও তিয়াস ছাড়া সবাই লিয়া বলেই ডাকে। সন্ধ্যা নেমে আসলো, আমি এখনও বিছানা থেকে উঠিনি। দুপুরে তাড়াহুড়োতে খেয়ে যায়নি। আমার রুমমেট প্রভা রুমে এসে লাইটের সুইচ দিয়েই পরিশ্রান্ত স্বরে বলল, কী রে লিয়া, অসময় ঘুমোচ্ছিস? রুম অন্ধকার, কোনো সমস্যা হয়েছে? অসুস্থ বোধ করছিস নাকি? আমি এক হাতে ভর করে আস্তে আস্তে করে উঠে এলোপাতাড়ি হয়ে থাকা চুলগুলোকে খোপা করে গিয়ে ভাতের পাতিল খুলে দেখলাম সকালে রান্না করা ভাত একদম ভিজে উঠেছে। এগুলো ফেলে দিয়ে ভাত বসালাম। হাত মুখ ধুয়ে এসে দেখলাম প্রভা তার খুব কাছের একজন ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে। প্রভা যখন তা করে আমি কেন জানি অসহ্য একটা অনুভূতি আজ করি। তারপরেও কোনো রকমে বিষয়টা এড়িয়ে যায়। আমার কাছে ছেলে আর মেয়ের মধ্যে খুব বন্ধুত্ব শব্দটা খুব বিষাক্ত লাগে। আজকে ওর কথার মাঝেই আমি বলে উঠলাম, প্রভা, এই শহরটা অনেক ছোট না রে? প্রভা ফোনের স্ক্রিন সরিয়ে আমার দিকে তাকিয়ে বলল, ছোট মনে হয় তোর? আজ পর্যন্ত বাসা, ইউনিভার্সিটি আর দুটো টিউশন ছাড়া কোথাও গিয়েছিস? কিভাবে জানিস এই শহর ছোট? আমি মুখ মুছতে মুছতে ওর দিকে তাকিয়ে একটা কৃত্রিম হাসি দিয়ে বললাম, কথা বল। সন্ধ্যা রাতে খেয়ে দিয়ে পড়তে বসলাম। প্রচুর লেখাপড়া করতে হবে। পারিবারিক কাঠামোর বাইরে নিজের একটা পরিচয় বানানো আমার জন্য আবশ্যক। মন বসছিল না, তাও জোর করে পড়ার চেষ্টা করছিলাম।
কিছুক্ষণ পরেই ফোনের রিং বেজে উঠল। আমি স্ক্রিনে তাকাতেই চমকে উঠলাম। স্টুডেন্টের মা, মানে তিয়াসের মায়ের নাম্বার থেকে ফোন। এর আগে ওনার নাম্বার থেকে অসংখ্যবার ফোন এসেছে, কিন্তু আজকের মতো এমনভাবে চমকায়নি। ফোন রিসিভ করার সাথে সাথে আন্টি বলতে লাগলো, লিয়া, তুমি আমাকে এতদিনেও চিনলে না? আজ পর্যন্ত আমি কি কখনো তোমার মন্দ বলেছি? তোমার পরীক্ষা থাকলে তুমি সময় নেবে, তারপর পরবর্তীতে আবার পড়াবে, কিন্তু হুট করে টিউশনি ছেড়ে দেবার সিদ্ধান্ত কেন নিলে? তিয়াসের কথার উপরে রাগ করে তো? তাহলে কাল আসো, ওকে দিয়ে সরি বলাবো। আমি থতমত খেয়ে বললাম, না না আন্টি, সরি বলতে হবে না। এছাড়া উনি খুব মেধাবী, কিছুদিন উনি পড়াক, তারপর চলে গেলে না হয় আমি আসার চেষ্টা করব। ওপাশে কিছুক্ষণ বিড়বিড় করে শব্দ হলো, তারপর আন্টি বলল, আচ্ছা তা বুঝলাম, কিন্তু তিয়াস তোমাকে সরি বলতে চায়। তুমি কি ওর সাথে দেখা করতে পারবে? আন্টির কথা শুনে আশ্চর্য থেকে আশ্চর্য হয়ে এলাম। তিনি কি না মা হয়ে ছেলেকে দিয়ে একটা অচেনা মেয়েকে সরি বলা! আমার কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। আমি ঠিক আছে বলে কেটে দিলাম। আমার মাথা ঘুরপাক খাচ্ছে। তার মানে কি তিয়াস আমার ব্যাপারে ওর মাকে সব বলে দিয়েছে? যদি বলে থাকে, আমি এই মুখ দেখাবো কি করে? আন্টির সামনে যাব? আন্টি আমাকে খুব ভালো জানেন। তিনি কি করে মানতে পারবেন আমার ভুলের জন্য হয়ে যাওয়া এত কিছু? না না, আমি আবার কিছুতেই অতীত ফিরিয়ে আনবো না। সব ভুলে গেছি আমি। আমার ভুলই ছিল, তাই সেসব ভুলগুলোকে 4 বছরের ন্যায় এবারও আমাকেই শুধরাতে হবে। আমি আবার উধাও হয়ে যাব। পেছনের দরজার সামনে বারান্দায় দেখলাম প্রভা এখনও কথা বলছে। একটা বিরক্তিকর নিঃশ্বাস নিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে প্রভাকে বললাম, প্রভা, এখান থেকে একটু দূরে কোথাও বাসা খুঁজব, আর আমি সেখানে তোকে নিয়ে থাকবো না। পরীক্ষার কয়েকটা মাসই তো, তারপর সেবারের মতো এবারও শহর ছেড়ে পালাবো। প্রভা কিছুই বুঝলো না, শুধু হাঁ হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। 2 দিনের মাথায় নতুন বাসায় উঠে গেলাম। এখনো 2টো টিউশনির সন্ধান করব কাল। এই বাসা থেকে কলেজ মাইল খানেক দূরে। হোক দূরে, তবুও দূরেই থাকতে চাই। আগের নাম্বার অফ করে দিয়েছি সেই দিন। এখন নতুন নাম্বার তুলে বাবাকে ফোন দিলাম। ফোন রিসিভ করার সাথে সাথেই বাবার কণ্ঠে আজ ভীষণ উৎফুল্ল রেশ পেলাম। জিজ্ঞেস করলাম, বাবা, তুমি ভালো আছো তো? বাবা আমার এই প্রশ্নের জবাব, নাম্বার কি রেখেছিস? শোন মা, তুই আজকেই বাড়িতে আয় না। কিছুটা অবাক হয়ে বললাম, তুমি জানো না আমি কতটা ব্যস্ত। আমি পরীক্ষার পরে তবেই আসবো। প্রতি উত্তরে বাবা বললেন, তোর দাদুর শরীরটা খারাপ, তোকে দেখতে চাইছে, আয় না লিয়া। আমি জোরে একটা শ্বাস ছেড়ে বললাম, আচ্ছা। দুপুরের আগেই রওনা দিলাম। পৌঁছতে বিকেল প্রায়। স্টেশনে নামতেই দেখি আমার ছোট ভাই, আমার কাকাতো ভাই আর তাদের কয়েকটা বন্ধু বান্ধব আমাকে এগিয়ে নিতে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই ব্যাগ নিয়ে ওরা সামনে এগোতে লাগলো। আজ পর্যন্ত কোনো দিন আমাকে কেউ স্টেশনে নিতে আসেনি, তখন কিছু বুঝতে পারিনি। কিন্তু বাড়ির দরজা পা রাখতেই আমার টনক নড়ল। বাড়ির ঘরে এত মানুষ, আমাকে ভিড় করার কারণ কি? সবাই হাসি মুখে যেন কোনো নতুন বধূকে বরণ করতে দাঁড়িয়ে আছে। আমি মাকে ডেকে জিজ্ঞেস করতেই পাশের বাড়ির বৌদি বলে উঠল, লিয়া, কাল তোমার গায়ে হলুদ। বিরাট পরিবার থেকে সম্বন্ধ এসেছে বুঝলে, তাই তো তোমাকে এত মানুষ এসেছে দেখার জন্য।
আমাদের লিয়া তো মেজর সাহেবের পুত্রবধূ হচ্ছে। এতক্ষণে আমি হাঁ হয়ে শুনছিলাম, কিন্তু বৌদির শেষ কথাটি শুনে আমার সারা শরীর শক্ত হয়ে গেল। আমি শুধু রোবটের মতো তাকিয়েছিলাম। এর মধ্যে মা আমার হাত ধরে